রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরালো ইসকন। রবিবার বিবৃতি প্রকাশ করে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর ঘোষণা করল ইসকন কর্তৃপক্ষ। বিবৃতিতে ইসকন জানিয়েছে, ইসকনের নিজস্ব কিছু নিয়ম নীতি এবং মানদণ্ড রয়েছে। গত কয়েক বছর ধরে রাধারমণ দাসকে একাধিকবার সংগঠনের নির্ধারিত নীতি এবং প্রক্রিয়া অনুসরণের জন্য অনুরোধ করা হলেও তিনি তা মানেননি। তিনি ইসকনের অবস্থানের পরিপন্থী হয়ে একতরফাভাবে পদক্ষেপ নিয়েছেন এবং নিজের এখতিয়ারের বাইরের বিষয়েও হস্তক্ষেপ করেছেন। অন্যদিকে অপসারণ নিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ছটি কারণের কথা উল্লেখ করেছেন রাধারমণ দাস নিজে। এক্স পোস্টে রাধারমণ দাস লিখেছেন, আপাতত ইসকনের সমস্ত দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। অপসারণের অন্যতম কারণগুলির মধ্যে অন্যতম হল বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করা এবং সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়া। 21শে জুলাইয়ে শহীদ দিবস পালন করবে কারা? ইতিমধ্যেই পুলিশের কাছে কর্মসূচি পালনের অনুমতি চেয়ে আবেদন করেছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। আর এই প্রেক্ষাপটে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সভাস্থল খতিয়ে দেখলেন কালীঘাট তৃণমূলের কুণাল ঘোষ, দোলা সেনরা। জানিয়ে দুপক্ষে চাপানুতোর বজায় থাকলো এদিনও। আর অন্যদিকে এবার শহীদ মিনারে 21শে জুলাই কর্মসূচি পালন করছে কংগ্রেস। 21শে জুলাই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। এতদিন শহীদ দিবসের এই মঞ্চ থেকেই দলকে আগামী দিনের দিশা দেখাতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিধানসভা নির্বাচনের ভরাডুবির পর সেই 21শে জুলাইয়ের আগেই দিশাহীন হয়ে পড়েছে তৃণমূল। দল ভেঙেছে। একদিকে যখন প্রতীক নিয়ে কার্যত লড়াই শুরু হয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূলের মধ্যে, তখন অন্যদিকে 21শে জুলাই নিয়েও শুরু হয়েছে দড়ি টানাটানি। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস কর্মসূচি পালন করতে চেয়ে কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। 1993 সালের 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে আন্দোলনে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই আন্দোলন হয় রক্তক্ষয়ী। প্রায় 14 জনের প্রাণ যায় পুলিশের গুলিতে, এমনটাই কিন্তু অভিযোগ ওঠে। পরবর্তী সময় কিন্তু তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয় এবং তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এই ভিক্টোরিয়া হাউসের সামনে তারা প্রতি বছর কিন্তু 21শে জুলাই পালন করে আসছে। এবছর কিন্তু 21শে জুলাই নিয়ে ইতিমধ্যে দড়ি টানাটানি শুরু হয়ে গিয়েছে। কারণ একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় পন্থী যে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সন্দীপন সাহাপন্থী আরেক তৃণমূল। নায়ক নায়িকাদের ভিড়ে শহীদ পরিবার মর্যাদা পায়নি। অনেক বড় বড় নেতা ছিল যাদের মুখে আমি আজীবন শুনে এসেছি। আমরা সিপিএমের সাথে লড়াই করেছি, অনেক ববি, অনেক অরূপ, অনেক জাভেদ খানকে দেখেছি। যেই না সরকার পড়লো, সেকেন্ড দিন গিরগিটির মতো, গাদ্দারের মতো লেজ গুটিয়ে উল্টো দিকে পালিয়ে গেল। 21শে জুলাই আমাদের পারমিশন না দিলে আমরা রাস্তায় করব, আমরা সবাই অ্যারেস্ট হব, কিন্তু 21শে জুলাই আমরা করব। এই পরিস্থিতিতে এদিন ভিক্টোরিয়া হাউসের সামনে সভাস্থল পরিদর্শন করে কালীঘাট তৃণমূলের সদস্যরা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ থেকে শুরু করে বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সী, তারা প্রত্যেকে এসছেন এখানে। তারা যে জায়গায় প্রত্যেক বছর এই 21শে জুলাইয়ের মঞ্চ তৈরি করা হয়, সেই জায়গাটা তারা খতিয়ে দেখছেন। এই জায়গাতেই গণহত্যা হয়েছিল 1993 সালে, তো এইখানেই সভাটি হয় এবং আমরা আইনত যা যা চাওয়া উচিত সেগুলো চাওয়া হয়েছে। ফলে দল সেটার প্রস্তুতি নিতে বলেছেন। ফলে মাননীয় সাংসদ দোলা সেন, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়, সন্দীপ রঞ্জন বক্সী, আমরা সবাই এসেছি। আমরা করতে চাইছি সেইটা আমরা অ্যাপিল করেছি। এবার এর পরে প্রশাসনের উপরে নির্ভর করে তারা আমাদেরকেই পারমিশন দেবেন কি দেবেন না। যারা দীর্ঘদিন থেকে তৃণমূল কংগ্রেস করেন, যারা তৃণমূল কংগ্রেস বলে চিহ্নিত তাদের অঞ্চলে, তারা সবাই সেই অনুষ্ঠানে থাকবেন। এই নিয়ে কটাক্ষের সুর শোনা গেছে বিজেপির গলায়। যে পার্টি ইতিহাসের পাতায় চলে গেছে, যে পার্টিকে বাংলার মানুষ দুধছাই করে ছুঁড়ে ফেলে দিচ্ছে, 21শে জুলাই তারা কোথায় করলো, কে পারমিশন চাইলো, এটুকু বলতে পারি যে যদি পারমিশন চান আমাদের মুখ্যমন্ত্রী পারমিশন দেবেন। 1993 সালের 21শে জুলাই পুলিশের গুলিতে প্রাণ হারান 13 জন যুব কংগ্রেস কর্মী। তখন যুব কংগ্রেসের নেত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল তৈরি করার পর থেকে প্রতি বছর এই কর্মসূচি করে আসছে তৃণমূল। জানিয়ে কটাক্ষের সুর কংগ্রেসের গলাতেও। তারা যখন মারা যাচ্ছেন তাদের হাতে কিন্তু যুব কংগ্রেসের পতাকা, না হলে কংগ্রেসের পতাকা। মমতা বন্দ্যোপাধ্যায় দল পরিবর্তন করলেন। ক্ষমতার কারণে এই সমগ্র অনুষ্ঠানটি শক্তি প্রদর্শনের একটি জায়গা তৈরি হল। স্মৃতিতর্পণের জায়গা থেকে এটা হয়ে গেল যোগদান মেলা। কংগ্রেস কিন্তু শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করে চলেছে এবং আমরা ঠিক করি শহীদ দিবস আমরা শহীদ মিনারের নিচে পাদদেশে আমরা পালন করব। 2018 সালে কলকাতার কোনো বড় বা প্রধান রাস্তা সভার জন্য সম্পূর্ণ বন্ধ করা যাবে না বলে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
মামলাকারীর অভিযোগ, সেই নির্দেশ অমান্য করে 2025 সালেও শহীদ দিবসে সভা করে তৎকালীন শাসক দল তৃণমূল। এ নিয়ে সম্প্রতি হাইকোর্টে আদালত অবমাননার মামলা হয়। তাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নোটিশ জারির নির্দেশ দিয়েছে আদালত। অনির্বাণ বিশ্বাস, সমীরণ পাল, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। কার ডাকে সাড়া দিয়ে 21শে জুলাইয়ে সমাবেশে যাবেন? কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? ধন্ধে তৃণমূলের শহীদ পরিবারের সদস্যরা। আর এরই মধ্যে আমন্ত্রণ জানাতে শহীদদের পরিবারের কাছে পৌঁছে গেলেন কালীঘাট তৃণমূলের দিকে থাকা কাউন্সিলর। সেরকম দেখলে আমি যাবই না, কোনো দিকে আমি যাব না। বিজেপি সরকারের আমলে এই প্রথমবার তৃণমূলের শহীদ দিবস। 21শে জুলাই আসতে আর বাকি নেই এক মাসও। তার আগে এই দিনটিকে স্মরণ করা নিয়েও তুঙ্গে উঠেছে তৃণমূলের দুই শিবিরের দড়ি টানাটানি। কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? কারা করবে এই সমাবেশ? এই নিয়েই তুঙ্গে চাপানোতর। আর এর মধ্যে পড়ে সবচেয়ে বেশি অবহেলিত বোধ করছেন 1993 সালে 21শে জুলাইয়ে প্রাণ হারানো মমতা বন্দ্যোপাধ্যায় সহযোদ্ধাদের পরিবার। পূর্ব যাদবপুরের বাসিন্দা রেণু শর্মা 1993 সালের 21শে জুলাই ধর্মতলায় প্রাণ দিয়েছিলেন তার স্বামী শ্রীকান্ত শর্মা। এবারের সমাবেশ অবশ্য তার জন্য একেবারেই অন্যরকম। আমি কোনো দলের মধ্যে নেই, সেরকম দেখলে আমি যাবই না, কোনো দিকে আমি যাব না। আর দিদির পক্ষে আমি থাকবোই না, এটাই বুঝতে পারছি না কার কাছে যাব। দিদির যদি দুটো ভাগায় কোন দিকে যাব? অন্যরকম, হ্যাঁ অবশ্যই। কি বলবো, যে যার স্বার্থ নিয়ে কেটে পড়েছে অ্যাকচুয়ালি। 21শে জুলাইয়ের ভিড় টানতে আবার মাঠে নেমে পড়েছে কালীঘাট তৃণমূল। দলের শহীদদের বাড়িতে পর্যন্ত ছুটে যাচ্ছেন নেতারা, যেমন 95 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত ছুটে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পরিবারের কাছে। বাড়িতে গিয়ে রীতিমতো আবদারের সুরে আমন্ত্রণ জানালেন। আপনাদের কাছে মমতা ব্যানার্জির তরফে এসছি, আগামী 21শে জুলাই প্রতি বছরের মতো এবছরও যারা মারা গিয়েছিলেন সেই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবার জন্য আমরা ধর্মতলায় মিলিত হব। সেখানে প্রতি বছরের মতো এবারও আপনাদের বাড়ির প্রতিনিধি থাকবেন, মমতা ব্যানার্জির বাড়িতে যাবেন, ওখান থেকে তিনি সব আয়োজন করবেন। আমি বলছিলাম কল্যাণ যাবি না, হ্যাঁ যাবি না, তো আমি গণ্ডগোল হবে লাইটেস বিল্ডিংয়ে, লাইটেস আমি যাবো। তা মমতা ব্যানার্জির মিটিংয়ে গেছিল, ও যে এটা ইয়ে করছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওনাদের আমন্ত্রণ জানিয়ে গেলাম 21শে জুলাই আমাদের মঞ্চে যাবার জন্য। এরপরে যদি আরও কেউ এসে যদি ওনাদের আমন্ত্রণ জানায়, শুধু এই শহীদ পরিবারকে অপমান করা হলো না, এতদিন যারা ছিল না, যারা কিছু করেনি, 21শে জুলাই জানে না, তারা যদি হয়, আমার মনে হয় এইটা রাজনীতির ক্ষেত্রে একটা চরম কলঙ্ক হবে। সূত্রের খবর, 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে সমাবেশ করতে চেয়ে কলকাতা পুলিশে চিঠি দিয়েছে তৃণমূলের দুপক্ষই। তৃণমূল তো এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাটের একটা দিক, আর একদিকে হচ্ছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আর একদিক। এবার আপনারা কোন দিকে আছেন সেটা কি কিছু জানেন, বা কাদের অনুষ্ঠানে যাবেন, কোথায় যাবেন কিছু? সেটা আমি এখন বলা যাচ্ছে না। হ্যাঁ পরে আমরা ডিসিশন নেব। কনফিউজ আছে, মানে এখন যে দিদি আমাদের যেদিকে নিয়ে যাবে সেরকম যাবো আমরা। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিকে যাবে সেদিকে যাবো আমরা। এখন দেখার শহীদের পরিবাররা কোন তৃণমূলের পাশে থাকে। 21শে জুলাই কাদের মঞ্চে তাদের দেখা যাবে। অর্ণব মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। ভোট বিপর্যয়ের পরেই আড়াআড়িভাবে ভেঙে গেছে তৃণমূল। বিধানসভায় বিরোধী দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে গেছে। এবার কি জোড়াফুল প্রতীকও হাতছাড়া হতে চলেছে তাঁর? সূত্রের খবর, এ নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনে বার্তা পাঠিয়েছে ঋতব্রত তৃণমূল। আর তারপরেই তাদের বিরুদ্ধে থানায় জোড়া অভিযোগ দায়ের করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। ভোটে ভরাডুবির পরই ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। দলের ব্যাংক অ্যাকাউন্টে তালা পড়েছে। যে মমতা বন্দ্যোপাধ্যায় একসময় তৃণমূলের সর্বেসর্বা ছিলেন, যার চারপাশে সর্বক্ষণ দেখা যেত নেতা মন্ত্রীদের, আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়েরই হাতের বাইরে চলে গেছে দলের রাশ। গুটি কয়েকজন নেতা তার পাশে রয়েছেন। এই প্রেক্ষাপটে যে প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে তা হলো, এবার কি জোড়াফুল প্রতীকও হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারণ ইতিমধ্যে প্রতীক সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ঋতব্রত তৃণমূল। আমাদের যা বক্তব্য আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি, নির্বাচন কমিশনের উপর আস্থাশীল।
এই প্রেক্ষাপটে জোড়াফুল প্রতীক ধরে রাখতে মরিয়া চেষ্টা চালাচ্ছে কালীঘাট তৃণমূলও। শনিবার প্রগতি ময়দান ও নিউটাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। দলের নাম ও প্রতীক ব্যবহার করে ভুয়ো লেটার হেড তৈরি, দলের কর্মী ও বর্তমান ও প্রাক্তন জনপ্রতিনিধিদের মধ্যে বিভ্রান্তি তৈরি করা, দলের সুনাম ও বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ণ করার মতন অভিযোগ তোলা হয়েছে। ওরা নাকি ইলেকশন কমিশনের দাবি করেছেন, আবেদন করেছেন। তো যতক্ষণ ইলেকশন কমিশন ওদের আবেদন মোতাবেক নাম এবং সিম্বল ব্যবহারের অনুমতি দিচ্ছেন ততদিন তো স্ট্যাটাস কো, এটা তো বেসিক। তাহলে ওদের এই দাবি করার প্রশ্ন কি? আর ওই নাম আর সিম্বল ব্যবহার করে মিটিংগুলোই বা কি করে বেআইনিভাবে করছেন? ফলে এটা তো বেআইনি। নিউটাউনে নভোটেল হোটেলে বৈঠক করে দলের নতুন জাতীয় কর্মসমিতি তৈরির ঘোষণা করে ঋতব্রত তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে দলের নতুন চেয়ারপারসন করা হয় অরূপ রায়কে। এই নিয়ে শনিবার কালীঘাট তৃণমূলের তরফে নিউটাউন থানায় অভিযোগ দায়ের করেন রাজ্যসভার সাংসদ দোলা সেন। তাতে অভিযোগ করা হয়েছে সেই সমাবেশে এমন ব্যাকড্রপ ও পোস্টার ব্যবহার করা হয় যাতে জাল দলীয় প্রতীক ও দলের নাম ছিল। সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বিজেপি ও এনসিপিআই এর কিছু নেতার যোগাযোগ রাখার পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জালিয়াতির মাধ্যমে তৃণমূলের প্রতীক ও নাম ব্যবহার করে ভুয়ো লেটারহেড তৈরির অভিযোগ করা হয়েছে। এ নিয়ে সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দোলা সেনের অভিযোগ সম্পর্কে কিছু বলতে তা রুচিতে বাধে। শনিবার তপসিয়ার বোট ক্লাবে কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসে ঋতব্রত তৃণমূল। আমরা আগামী দিনে তৃণমূল কংগ্রেসটাকে আরও কিভাবে মজবুত, শক্তিশালী, ঐক্যবদ্ধ করা যায় এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। শনিবারের ওই বৈঠক নিয়ে প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেছেন দোলা সেন। সেখানে দাবি করা হয়েছে জাভেদ খান এবং সন্দীপন সাহা তৃণমূলের সাধারণ সম্পাদক নন। একটি সমান্তরাল ও অনুমোদিত ব্যবস্থা তৈরি করে দলের মধ্যে বিভেদ ও গোষ্ঠীদ্বন্দ্ব সৃষ্টি করা এবং তৃণমূলের শৃঙ্খলাকে দুর্বল করার লক্ষ্যেই সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। কেউ একটা দাবি যে কোনো কিছু করতে পারে, আবেদন করতে পারে, আগে তো ইলেকশন কমিশন ওদের দিক, তবে না তারপর আমরা কোর্টে যাব কিনা অমুক কিনা পরের কথা। এখন তো স্ট্যাটাস কো। তৃণমূল এখন কার এই প্রশ্নে যখন দলের অন্দরে চূড়ান্ত টানাপোড়েন, তখন তা নিয়ে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। কিচ্ছু এসে যায় না এই প্রতীক কে পেলো কে পেলো না, কে কার তহবিল পাবে। আসলটা তো তহবিল, ওই টাকাটার মালিক কে হবে। মানুষের উপরে অত্যাচার করে লুট করে যে টাকা ওনারা জোগাড় করেছিলেন সেই টাকার মালিক কে হবে সেই নিয়ে ওদের মধ্যে যুদ্ধ। টাকা কোথা থেকে ওরা পেয়েছে তাই নিয়েও তদন্ত, এটা আমরা চাই। কালীঘাট তৃণমূলের তরফে দায়ের করা অভিযোগকে এফআইআর হিসেবে গণ্য করে তদন্তের দাবি জানানো হয়েছে। অনির্বাণ বিশ্বাস, কৌশিক গাতাইত, এবিপি আনন্দ। শনিবার কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন ঋতব্রত তৃণমূলের নেতারা। সূত্রের খবর, সেখানে তারক সিং, ফয়াজ খান, অনন্যা বন্দ্যোপাধ্যায়রা প্রশ্ন তোলেন প্রাক্তন কাউন্সিলররা অহেতুক হেনস্থার শিকার হচ্ছেন। এ বিষয়ে বিধানসভায় কেন সরব হচ্ছেন না? সূত্রের খবর, পুলিশের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন সন্দীপন সাহা, আখরুজ্জামানরা। বিধানসভায় তৃণমূল এখন আড়াআড়ি ভাগ হয়ে গেছে। একদিকে ঋতব্রত তৃণমূল, আর একদিকে কালীঘাট তৃণমূল। ভাঙনের আঁচ পড়েছে ছোট লালবাড়িতেও। একের পর এক তৃণমূল কাউন্সিলর পদ ছাড়ার পর কলকাতা পুরসভায় এখন প্রশাসক বসানো হয়েছে। এই আবহে শনিবার কলকাতার প্রাক্তন কাউন্সিলরদের নিয়ে বৈঠকে বসেছিলেন ঋতব্রত তৃণমূলের নেতারা। সূত্রের খবর, সেখানে তারক সিং, ফয়াজ খান, ক্রিস্টিনা বিশ্বাস, অনন্যা বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রাণী সাহা বন্দ্যোপাধ্যায়রা প্রাক্তন কাউন্সিলরদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের বহু কাউন্সিলর গ্রেফতার হয়েছেন। নানা ক্ষোভ বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তাদের। সূত্রে খবর, শনিবারের বৈঠকে প্রাক্তন কাউন্সিলরদের একাংশ এ নিয়ে প্রশ্ন তোলেন। মন্ত্রী জাভেদ খান, যিনি ঋতব্রত তৃণমূলের গঠিত জাতীয় কর্মসমিতির সাধারণ সম্পাদক, তার ছেলে ফয়াজ খান বলেন, প্রাক্তন কাউন্সিলররা যাতে অহেতুক হেনস্থার শিকার না হন সেটা নিশ্চিত করতেই এখানে আসছেন। তাদের বিষয়ে কি ভাবছেন? প্রাক্তন কাউন্সিলররা বলেন, যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। কিন্তু ভোটের পর তৃণমূল নেতাদের বিরুদ্ধে তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন পুরনো মামলা দেওয়া হচ্ছে কেন? সেগুলো নিয়ে বিধানসভায় কেন সরব হচ্ছেন না? প্রাক্তন কাউন্সিলররা আরও বলেন, তৃণমূলের পার্টি অফিস দখল করা হচ্ছে, নেতাদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না, ডিম ছোড়া হচ্ছে। কোনো অভিযোগ থাকলে ব্যবস্থা নেওয়া হোক, গ্রেফতার করা হোক, কিন্তু এভাবে হেনস্থা কেন করা হচ্ছে? যেমন এমএলএদের মিটিং হচ্ছে, কাউন্সিলরদের মিটিং হচ্ছে, যারা এই যে অত্যাচারিত হয়েছে আফটার রেজাল্ট, বাড়ি ছাড়া, গালাগালি খাচ্ছে, ফলস কেস দিয়ে ধরে নিয়ে যাচ্ছে, সে এমএলএ হোক, এমপি হোক, কাউন্সিলর হোক, সবার ক্ষেত্রেই হচ্ছে। না, সবার ক্ষেত্রে মানে 100% নয়, এটা বললে তাহলে মিথ্যে কথা বলা হবে। হচ্ছে মানে ব্যাপকভাবেই হচ্ছে।
সূত্রের খবর, সন্দীপন সাহা, আখরুজ্জামানরা আশ্বাস দেন তারা এ বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন। তৃণমূল দল আছে কি দ্রোহ বিদ্রোহ এসবের কোনো অর্থ নেই। আমরা প্রথম থেকেই বলে আসছি যে তৃণমূল চলে যাবার পর তৃণমূল নামক দলটি শেষ হয়ে যাবে এবং তথাকথিত তৃণমূলীরাই তৃণমূলকে মারবে। যারা ভাগ পায়নি, অসন্তোষ ছিল তৃণমূল কাউন্সিলরের প্রতি, মারছে এখন ধরে। শনিবার তপসিয়ার বোট ক্লাবের বৈঠকে উপস্থিত ছিলেন 4 জন বিধায়ক এবং 47 জন প্রাক্তন কাউন্সিলর। অর্ণব মুখোপাধ্যায়, সৌমিত্র রায়, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রী জনতার দরবার। কাঁথিতে সেচ দফতরের বাংলোয় হবে কর্মসূচি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে সেচ দফতরের বাংলোর সংস্কারের কাজ। মুখ্যমন্ত্রী হওয়ার 10 দিনের মাথায় সল্টলেকের বিজেপি দপ্তর থেকে শুরু করেছেন জনতার দরবার। সেখানে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নানা অভাব অভিযোগ জানাতে সাধারণ মানুষের ঢল নেমেছে। এবার শুভেন্দু অধিকারীর জনতার দরবারের ঠিকানা আর সল্টলেকের গণ্ডিতেই আটকে থাকছে না। সল্টলেকের পাশাপাশি কিছুদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতেও বসতে চলেছে মুখ্যমন্ত্রীর জনতার দরবার। আপাতত সেই কর্মসূচির জন্য কাঁথিতে সেচ দপ্তরের বাংলোকেই বেছে নেওয়া হয়েছে। সেখানে যুদ্ধকালীন তৎপরতায় চলছে সংস্কারের কাজ। কাঁথিতে এটাই হচ্ছে সেচ দপ্তরের বাংলো, আর সেই বাংলোতে কিন্তু এখন যুদ্ধকালীন তৎপরতাতে কিন্তু রেনোভেশনের কাজ চলছে। কারণ একটাই, এখানেরই একটি ঘরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অফিস করবেন এবং সপ্তাহে অন্তত একদিন তিনি জনতার দরবারও করবেন। অগাস্ট মাস থেকে হয়তো এখানেই শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জনতার দরবার শুরু করতে পারেন। জুলাই মাসটা প্রায় লেগে যাবে, তারপরেই হতে পারে। অগাস্ট থেকে ওনার বসার জায়গাটাকে সম্পূর্ণ হয়ে যাবে। এবারে উনি যেভাবে সময় দিতে পারবেন সেই অনুসারে এখানে কার্যসূচি হবে। এই কাঁথি শহরের যাদের সঙ্গে তিনি 20 বছর আগে রাজনীতিও করতেন, সমস্ত মানুষের নাম তিনি জানেন এখনও, যখন যে পাড়া থেকে। এতটাই জনসংযোগ উনি রাখেন। মানুষের সঙ্গে আরও যোগাযোগ বাড়বে, এতেই মানুষের কথা শুনবেন, এইটার জন্যই তিনি জনতার দরবার করেছেন। এই খবর প্রকাশ্যে আসতেই বাড়তি উচ্ছ্বাস দেখা গেছে কাঁথিতে। আমরা কাঁথিবাসী হিসেবে এবং পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা ভীষণ খুশি। বর্তমান উনি জনতার দরবার করে যেভাবে সব মানুষের স্বার্থে এগিয়ে এসছেন এবং প্রত্যেকের যেটুকু সমস্যা সেটুকু নিজের হাতে সমস্যাটা সমাধান করতে চাইছেন। আমরা সব সময় উনার আশীর্বাদ ধন্য হয়ে যেন থাকতে পারি, এটাই আমাদের সবার প্রার্থনা। আমরা সত্যি আপ্লুত, একেবারেই আপ্লুত, মানে ভাষায় বোঝানো যাবে না। আমরা চাই যে উনি আমাদের দুঃখ সুখে দুঃখে ওনার পাশেও যেমন সবাই থাকে, আমরাও থাকবো, উনিও যেন সবসময় আমাদের পাশে থাকেন। মুখ্যমন্ত্রীর গুরু দায়িত্ব সেরে সাধারণত সপ্তাহান্তে বাড়িতে ফেরেন শুভেন্দু অধিকারী। কাঁথির শান্তিকুঞ্জে সেই সময়টুকু কাটান। তার ঘনিষ্ঠ মহল সূত্রে দাবি, সপ্তাহের শেষের দিকেই কাঁথিতে মুখ্যমন্ত্রীর জনতার দরবার কর্মসূচি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।